ইউনূস এখন আন্তর্জাতিক একটা বার্ডেন। এই লোকটা যে বিদায় নেওয়ার পরে কেউ কি তার সম্পর্কে একটা লাইন তারা ব্যাক করার জন্য বলছে? ইভেন আপনি তার ক্ষমতাচ্যুতের আজকে তো ৪ দিন হয়ে গেল বা ৫ দিন হয়ে গেল, তাই না? আপনি কাউকে হুম। তার নামটা উচ্চারণ করতে দেখছেন? কোনো ভালো কথা বলে গালি দেওয়া ছাড়া? আদার দ্যান কি ওই যে রাজাকার শাবকদের কিছু সামান্য ২-১ টা স্তুতি ছাড়া তারা নিয়ে একটা লাইন কেউ বলতেছে? গালি দেওয়া ছাড়া। সো এই লোককে এটা একটা বার্ডেন হয়ে গেছে। এটা বাংলাদেশের বার্ডেন, এটা আন্তর্জাতিক বার্ডেন, এবং নোবেল কমিটির বার্ডেন এখন। পৃথিবীর যে প্রান্তে যাবে তার বন্ধুদের সাথে যখন দেখা করবে না, বন্ধুরা কিন্তু ওপেন ডোরে তার সাথে দেখা করবে না। ওপেন স্পেসে দেখা করবে না, তার গোপন স্পেসে দেখা করবে। কারণ ওর সাথে দেখা করলে হাত মেলার ও তো আবার সারা দুনিয়াতে প্রচার শুরু করে দেয়, তখন তো ও পৌঁছে যাবে। এখন যদি মেলোনির সাথে দেখা হয়, মেলোনি আর আগের মতো তার দিকে হাসে কথা বলবে না, অ্যাটলিস্ট ক্যামেরার সামনে। কারণ এই ছবিটা যখন ইটালিতে যাবে, ইটালির লোক বলবে, আরে এই মেলোনি আমরা এত ভালোবাসি, সে এই বদমাসটার সাথে হাত মেলাইছে। সো তার ফ্রান্সে যাবেন, দেখবেন যে তার আর আগের সেই প্রতিপত্তি নাই, কেউ তার সাথে প্রকাশ্যে হাত মিলাতে আসবে না। সে আগে স্পেনে গেলে তাকে রাজপরিবার তাকে আদর যত্ন করে খাওয়ায়, হ্যাঁ, সে রাজপরিবারে তার কোনো জায়গা হবে না। তো একে কেন তারেক রহমান, যাকে বাংলাদেশের কেউ সবাই এখন ভার্ডেন মনে করে, যার শাস্তি দাবি করছে, তা এমনও আমি একটা টকশোতে দেখছি, একজন টকশোর উনি বলতেছেন যে মানে সে খুব উনি উচ্চস্বরে বলছেন, উনি সরকারের কাছে আবেদন জানাচ্ছে এই জন্য এয়ারপোর্ট পর্যন্ত যেতে না পারে, আমরা তার বিচার দেখতে চাই। টক শোতে, যেখানে হ্যাঁ। টক শোতে এরকম করে কথা বলা খুব সিরিয়াস একটা মানে এই ধরনের করা মানে মানে অ্যাগ্রেসিভ করা খুব অস্বাভাবিক ঘটনা, কিন্তু সেখানে সে একেবারে উত্তেজিত হয়ে অলমোস্ট দাঁড়ায় যায়, সে দাবি জানাচ্ছে যে এই যেন এয়ারপোর্ট পর্যন্ত যেতে না পারে। ইউনূস আসলে এখন কোথায় আছে? মানে জুলাই জঙ্গিরা যে পালাচ্ছে সেটা তো এখন সবাই জানেন। বিভিন্ন জায়গায় মানে বিএনপির দ্বারা মাইরও খাচ্ছে। আওয়ামী লীগ মাঠে ফিরলে কি হবে জানি না। তবে ইউনূস দেখেন, সে যে তার বিরোধী দলের জন্যই বিপজ্জনক না। আওয়ামী লীগের মানুষদেরকে জেলখানায় হত্যা করছে, নানান নির্যাতন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কিন্তু দেখেন, সে জুলাই জঙ্গিদেরকেও বিপদে ফেলে গেল। মানে যারা তাকে ডেকে এনেছিল, যাদের কাছ থেকে সে ক্ষমতা পেয়েছে, তাদের বিপদে ফেলে গেল। এটাই হয় অবধারিত। ইউনূসকে বয়কট করা সেটি আমরা জানি, এবং ইউনূসের বয়কট তার স্থাপনাগুলোর আরো কি কি হবে সেটা মোটামুটি লক্ষণ দেখতে পাচ্ছি। ভালো না তার জন্য। ইউনুসকে যেখানে পাবেন সামাজিকভাবে বয়কট করবেন। ইউনুসকে যেখানে পাওয়া যাবে সেখানে একটা সাউন্ড দিয়ে হলেও বলতে হবে যে ইউনুস তোমাকে আমরা অপছন্দ করি, বয়কট ইউনুস, এই স্লোগান দেবেন। ইউনুসকে সামাজিকভাবে যে জায়গায় পাওয়া যাবে, যত বড় অনুষ্ঠানে পাওয়া যায়, তার একটু হ্যাকলিং করে ছেড়ে দেবেন। হ্যাকলিং মানে কি? একটু নাজেহাল করবেন কথা দিয়ে, আমি শারীরিকভাবে বলছি না, কথা দিয়ে তাকে নাজেহাল করে তাকে প্রশ্ন করবেন, এবং ইউনুসকে ছাড় দেবেন না। আর ইউনুসের প্রোডাক্টগুলির উপরে বয়কট করে ইউনুসকে জানাইতে হবে যে আমরা তাকে কি পরিমাণ অপছন্দ করি, বাঙালি জাতির কি পরিমাণ ক্ষতি সে করে দিয়ে গেছে। বাংলাদেশে তো ধরেন কি বলে, আশ্চর্যজনক ঘটনাগুলোই সবচেয়ে বেশি ঘটে, তাই না? বাংলাদেশে যেটা ঘটার কথা না সেটাই তো ঘটে। বাংলাদেশে ৩.৫ বছরে কেউ ভাবছে বাঙালি, যে বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু উপাধি দিচ্ছে ৪ বছর আগে, ৬৯ মানে ৫ বছর আগে। সেই বঙ্গবন্ধু উপাধি দেয় যাকে দেওয়া হয়েছে, যার একটা অঙ্গুলি হিলনে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশে কিন্তু সেই জাতির পিতাকে হত্যা করা হয়েছে, হয় নাই? বাংলাদেশে কিন্তু হুম। এই ঘটনাগুলি ঘটেছে। এবং জাতির পিতা হত্যার ২-৩ বছরের মাথায় তো খুব সম্ভবত ২-১ বছরের মাথায় তো রাজাকাররা, ১ বছরের মাথায় রাজাকাররা ইয়েতে চলুন, ১ বছর কি, জিয়া রহমানের গভর্নমেন্টের প্রথম থেকেই তো শাহ আজিজ থেকে শুরু করে মশিউর রহমানরা সবাই তো আসছে, তাই না? তো হুম। এই মধ্যে এই যারা বাংলাদেশে বিরোধিতা করছে তারা আসছে, তো বাংলাদেশে আশ্চর্যজনক হওয়ার আমি কোনো কিছু, গোলাম আজম বাংলাদেশে ফেরত চলে আসছে। গোলাম আজম শুধু আসে নাই, বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে। গোলাম আজম শুধু আসে নাই, জামাতে ইসলামীর প্রেসিডেন্ট হয়েছে। গোলাম আজম শুধু আসে নাই, গোলাম আজম বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্লে করেছে, এবং সেই দলটি এখন পর্যন্ত প্লে করে। সো বাংলাদেশে বুঝছেন, সব আশ্চর্যের দেশ। এখানে আপনি আপনি আজকে খুবই ধরেন আসাদ আপনাকে অনেকেই ভালোবাসে, কিন্তু এই যারা ভালোবাসে আপনি আশ্চর্য হয়ে দেখবেন যে তার মধ্যে হঠাৎ করে অল অফ এ সাডেন একদিন আপনাকে অল অফ এ সাডেন অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে ৮০% লোক আপনাকে ঘৃণা করা শুরু করে দিল। এটা এই আশ্চর্যের দেশে, যেখানে ঋতু বদলায় ৬ বার কিন্তু মানুষের মন বদলায় হলো ১২ বার, মানে প্রত্যেক মাসে পারলে প্রত্যেক দিন বদলায়। তো সেই দেশে আপনি সব আশ্চর্য দেশে অনেক কিছু হইতে পারে, ইউনুসও হইতে পারে, কিন্তু আমি কোনো ইকুয়েশনে এটা দেখি না, কোনো অঙ্কে ইউনুসের প্রেসিডেন্ট হওয়ার পথ আমি দেখি না। কারণ বলছে আমরা যে শপথের অনুষ্ঠানে দেখলাম, আহ, হ্যাঁ, কাউকেই পাত্তা দিচ্ছে না কেউ, এমনকি আসিফ না নজরুলের কেউ পাত্তা দিচ্ছে না, পুলিশ না না ধাক্কা কেউ দিয়ে কাউকে, ফেলে দিচ্ছে।
হ্যাঁ, কেউ কাউকে পাতে আর এই রেজনা চৌধুরী, রেজনা হাসান, সে মানুষ সবার দিকে তাকায় তাকায় হাসার চেষ্টা করতেছে, কিন্তু কেউ তার দিকে তাকায় না। তো এইটা ইউনূসের ক্ষেত্রে আপনি তৌহিদ হোসেন গাড়ি পায় না, তার গাড়ি ছিল না, তার গাড়ি ড্রাইভারের খুঁজে পায় না, সে দাঁড়ায় আছে। হ্যাঁ, তারপর আপনি ফোন ধরেন, টিপছিল, তাকে ধাক্কা মেরে পেছন দিক থেকে মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ চলে গেছে। তারপর আপনার এই কি মানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার অফিসিয়াল গাড়ি, তার ড্রাইভার তারা ছেড়ে চলে গেছে, তার গানম্যান তারা ছেড়ে চলে গেছে। সো ইট ইজ হ্যাপেন। কিন্তু কথা হচ্ছে এইটাই এই দেশ। এইটুক তো আমরা জানি যে এইটা হয়েছে, যে মিলিটারি ইকুইপমেন্ট কিনবে, কৃষি পণ্য আনবে, অমুক তমুক এগুলা করবে, বোয়িং কিনবে, এতগুলি এগুলা করবে। কিন্তু আমরা তো জানি না নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি আছে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টে ওই জিনিসগুলোই থাকে যে জিনিসগুলো কখনোই প্রকাশিত হবে না, কিন্তু বাংলাদেশ মানতে বাধ্য থাকবে। এখন সেই জিনিসগুলা কি, এটা আমরা জানি না, যেটা দিয়ে সে ইউনূস বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে। জুলাই জঙ্গিরা ফিনল্যান্ডে যাওয়ার জন্য দিল্লিতে কেন, যেখানে তারা বলতো দিল্লি না ঢাকা, ঢাকা ইন্ডিয়ার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াতো, বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে যাওয়ার জন্য অন্য কোনো দেশে যাওয়ার দরকার নেই, বাংলাদেশে তাদের হাই কমিশন আছে, ভিসা সেন্টার আছে এবং মেডিকেল এক্সামও বাংলাদেশে হয়। তাহলে তারা কেন ভারতে গেল? এইখানে উদ্দেশ্যটা কি? কোটি টাকা পাচার, অন্য কোনো যে পালিয়ে যাচ্ছে যেন কেউ দেখতে না পায়? উদ্দেশ্যটা যদি একটু মোটিভ আমাদের জানান। আমার কাছে এখানে দুটো কারণ হতে পারে। সেটা হলো, যেটা হলো টেকনিক্যাল কারণ। টেকনিক্যাল কারণ হলো সে যে কোন ভিসা চেয়েছে আসলে। হুম, বাংলাদেশ থেকে যেটা করা হয় সেটা হলো ভিজিট ভিসা, মানে আপনি হুম। ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশ স্পাউস থেকে ভিসা ওয়ার্ক, হয়, আমি 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 পড়াশোনা করে দেখেছি ভাইয়া, স্পাউস ভিসা কিন্তু সব ওয়ার্ক ভিসা হয়। হয় কিনা, ওয়ার্ক ভিসা হয়। আ, সে তো দিল্লি পুলিশের কাছে স্বীকার করেছে, তার যে পার্টনার, যে তাকে 6 মাস আগে বিয়ে করেছে, এখন ফাইনালি তারা এখানে মেডিকেল এক্সাম দিয়ে তারপরে ফ্লাই করবে। মানে ওই এটাকে ও অনেকে আচ্ছা, মানে ট্রল করে পেটিকোট ভিসা বলে, মানে ওই মানে বুঝছে, হ্যাঁ, ডিপেন্ডেন্ট হিসেবে যাচ্ছে। ডিপেন্ডেন্ট হিসেবে। কিন্তু আমি যেটা জানি, যে যতটুকু আমি জানি, যে ওয়ার্ক ভিসাও তো কিন্তু ডিপেন্ডেন্ট যদি হয়, তাকেও বোধ হয় ডিপেন্ডেন্ট ভিসা কি এত 6 মাসের মধ্যে নিতে পারে না, তাকে ওয়ার্ক ভিসায় গেছে খুব সম্ভবত। কারণ না, ডিপেন্ডেন্ট সে ভিসা কিন্তু মেডিকেল দেড় এক্সাম দুই তো 6 বছরে মাসে হয়ে যেতে পারে, মেডিকেল এক্সাম 6 মাসে দেড় হতে দুই পারে। বছর লাগে, 1.5-2 বছর লাগে, লাগে না? আমি যতটুকু, হ্যাঁ 1.5-2 ওকে। বছর লাগে। আপনার যে কোনো ডিপেন্ডেন্ট ভিসা আপনি 6 মাস, 1 বছর, 1.5 বছরের আগে হয় না। এটা রেয়ার কেস। যদি নিজে এসে ধরেন, আহ, আমি জানি না কোনো কোনো পদ্ধতি আছে কিনা, কিন্তু ডিপেন্ডেন্ট কেস এটা তো কিন্তু, বলে না, সব লুকায় যে। হ্যাঁ হ্যাঁ, লাভলুকায় খুব সহজে সে বিয়ে করছে, কি ওইটা তার প্লাস পয়েন্ট। বাট সে ওয়ার্ক ভিসায় তাকে করছে। ওই যে আমার এই যে কানাডাতে এরকম আছে, ওয়ার্ক ভিসা কি এরকম জানেন? সেটা হলো ধরুন বাংলাদেশে এইখানে বাংলাদেশি কোম্পানি আছে, তারপর ভারতীয় কোম্পানি আছে, পাকিস্তানি কোম্পানি আছে। এরা কি করে, এরা 2 বছর বা 3 বছরের জন্য ওয়ার্ক ভিসা দেয়। একজনকে দিল, আহ, তাদের এখানে কর্মী শর্টেজ দেখায়, তারা এখানে লেবার মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করে তারা তাদের এই 2 জন কর্মী আনার জন্য পারমিশন পায়। পেয়ে কি করে এটা, দেশে আত্মীয় স্বজনের কাছে মাধ্যমে বা এটা বিক্রি করে, তাহলে 30-40 লাখ টাকা নেয়, ওই হুম। ওয়ার্ক ভিসাতে তারা আনে। এখন আমার একটা ধারণা, এত দ্রুত মানে এটা দ্রুত যাওয়ার জন্য আর কি, এটা ওয়ার্ক ভিসার কোন ব্যবস্থা করছে কিনা, কারণ ডিপেন্ডেন্ট ভিসা কিন্তু এত তাড়াতাড়ি যাওয়ার আমি কোনো দেখি না এখন। বাংলাদেশে ডিপেন্ডেন্ট ভিসার হয় কিনা বা ওয়ার্ক ভিসা হয় কিনা সেটাও আমি জানি না। তবে এমনি নর্মাল ভিসা হয়, সেটা হলো ট্যুরিস্ট ভিসা। এমনি আপনি নর্মাল একটা এই সেমিনারে জয়েন করবেন, সেই ধরনের ভিসাগুলো বাংলাদেশে হয়। কিন্তু আমার ধারণা যে পার্মানেন্ট টাইপের কোনো ভিসাগুলো সব দিল্লিতে গিয়ে ধরলাম হয়। দিল্লির কি বিকল্প নাই? তাছাড়া ইউনুস বলল আমাদের দেশে সবাই আসবে, সব এমবাসি বাংলাদেশে হবে, আমরা দেখলাম বাংলাদেশ থেকে আরো কয়েকটা এক্সিস্টিং এমবাসি চলে গেল। তো জুলাই এইটাই জঙ্গিদের এই হাল আপনার করলো ইউনুস। এইটাই আপনার বলছিলাম যে এখন ইউরোপের কাছে যেমন ইউনুস একটা বার্ডেন, বাংলাদেশের জন্য বার্ডেন। ইউরোপ কি তার কথা রাখছে কোনো একটা দেশ? এতগুলি লোকরে, এতগুলি রাষ্ট্রদূতকে ঢাকায় না, 28 জন রাষ্ট্রদূতকে ঢাকায় এনে একেবারে উনি কনফারেন্স করলেন, এখানে সমস্ত ভিসা সেন্টার হয়ে যাবে, সব হয়ে যাবে, ওরা নাকি কথা দিছে। কিন্তু আমি কোনোদিন শুনি নাই যে কোনো অ্যাম্বাসেডার এই কথা বলছে। কিন্তু ইউনুসের উনি তো তো বলছেন বিশ্বের আন্তর্জাতিক খেলোয়াড় কোনো দেশে গেলে তার তো টাউট। পাত্তাই দিল না, মেয়রের খেলোয়াড় তো বারান্দায় যায় দাঁড়ায় আপনারা থাকে। খেলোয়াড় ভালো শব্দ বলেছে, আন্তর্জাতিক একটা টাউট। টাউট না হলে এরকম কথা বলে? যে আমার কথায় উনি কি এমন লোক হয়ে গেছেন যে 28টা দেশের, ইউরোপীয় ইউনিয়ন 28টা দেশের সবগুলি দেশ বাংলাদেশ থেকে শুধুমাত্র ভিসা দেওয়ার জন্য এখানে তাদের মাসিক সে ধরেন $2 লাখ খরচ করার মতো একটা প্রতিষ্ঠান দিবে? বলেন তো দেখি। মানে আমরা বিদেশে অনেক টাকা অনেকের আছে, কিন্তু $10,000 খরচ করা, এটা কিন্তু বিদেশের যে কোনো সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এটা কিন্তু অনেক টাকা।
তো সেখানে $2 লাখ খরচ করবে বাঙালিকে শুধুমাত্র স্টুডেন্ট ভিসা দেওয়ার জন্য বা ওয়ার্ক ভিসা দেওয়ার জন্য, এইটার জন্য তো আসবে না। সো কিন্তু তখন যখন বলছে, তখন আমরা যখন এই কথাগুলি বলছি এটা অসম্ভব ব্যাপার, আপনি বিশ্বাস করেন আমি কত ট্রল না শুধু কত গালি খেয়েছি। আমি যখন বলছি যে সে একটা ভুয়া ইয়া দিচ্ছে, এইটা কোনোদিন এটা অসম্ভব ব্যাপার, এটা রাষ্ট্রীয় নীতিমালার ব্যাপার। এটা বাংলাদেশ সরকারের কোনো রামছাগল ক্ষমতায় আসছে, তিনি অত্যন্ত ভালোবাসার রামছাগল বলে তার কথা অনুযায়ী বাংলাদেশে একটা এই দোকান খুলে ফেলবে, কোনো এমবেসি শাখা খুলবে, এটা হতে পারে না। এটা ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন, সুইজারল্যান্ডের ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন বাংলাদেশ থেকে এটা করবে কিনা, নেদারল্যান্ডের নিজস্ব ইন্টারেস্টের প্রশ্ন এখানে করে না। এখানে ইউনুসের ইন্টারেস্ট কিন্তু নেদারল্যান্ড দেখবে না, কিন্তু আমরা তখন কিন্তু মাতছি। আপনি তখন এই উপদেষ্টাগুলো লাভ হয়েছে যে ইউনুস আমাদের দুনিয়াকে ইউরোপ বানায় ফেলতেছে, নিয়ে আসতেছে সব কিছু। আপনি এই দুর্গন্ধ সচিব কত ব্রিফিং করছে এই ব্যাপারে, কিন্তু এই মানুষগুলি কি, কিন্তু এই মানুষগুলি যদি সচেতন হতো তাহলে কিন্তু বুঝতে পারতো যে এটা সম্ভব না। আপনি থাইল্যান্ডকে বললে তো হবে না যে থাইল্যান্ড আমার বাঙালি সুবিধা, চিটং থেকে বেশি লোক থাইল্যান্ডে যায়, তো চিটংয়ে তুমি একটা ইয়ে খোলো কিনা, ব্রাঞ্চ অফিস খুলবে থাইল্যান্ড খুলবে না। কিন্তু থাইল্যান্ড যখন দেখবে না চিটংয়ে যদি আমি একটা ব্রাঞ্চ খুলি, তাহলে আমার দেশের সাথে ব্যবসার লাভ হবে এবং অনেক ভিসা হবে, অনেক ব্যবসাপাতি হবে, তখন খুলবে, আমার জন্য খুলবে। এই যে কত বড় একটা ধোঁকাবাজি বাঙালির সাথে করছে, আর বাঙালি নাচা শুরু করে দিচ্ছে। আমি না এই যে নাচুনে বাঙালি, এটা যখন আপনি কথাটা আসে, আমি যখন বলি আমার নিজের খুব খারাপ লাগে। আমার খারাপ লাগে এই জন্য যে আমি বলতাম মুখ দিয়ে চলে আসে, আমি কি করবো, কিন্তু আমি জানি আমার উপর অনেক একদম সত্য অসন্তুষ্ট কথা। হয়। না, না, সত্য কিন্তু কথা। এর সত্য চাইতে কথাকে এর চাইতে বড় সত্য কি আর আছে বলেন? একটা লোক বলে ফেললো এখন থেকে ইউরোপের ভিসা হবে বাংলাদেশে, সেটা মহান করে সব পত্রিকায় ডেইলি স্টার টিয়া সব ফাটায় ফেলাইলো। তারপর উনি সবাইকে আমন্ত্রণ জানালো, তারা আসলো, তারা তো ভদ্রলোক মানুষ, আসছে, টাকা পয়সা খরচ করে আসছে, শুনছে, কিন্তু তাদের কোনো মন্তব্য আপনি শুনছেন? কিন্তু পত্রিকাগুলো না। দিনের পর দিন হাইপ তৈরি করছে, বিভিন্ন টকশোতে হাইপ তৈরি করছে, বাংলাদেশ এখন ইউরোপ হয়ে যাচ্ছে, ইউরোপের সকল ভিসা এখান থেকে হবে। কিন্তু কি হইলো? কেউ কি জি। একবার সাড়া দিচ্ছে? কারণ কারো ন্যাশনাল না। ইন্টারেস্ট যদি বাংলাদেশে না থাকে, সিঙ্গাপুরে যদি ন্যাশনাল ইন্টারেস্ট না থাকে, সে চিটাগাংয়ে কেন ব্রাঞ্চ করবে রে ভাই? তার ন্যাশনাল ইন্টারেস্ট লাগবে তো, মানে তারা করে এই ব্যবসা। ইউনুস, আম- যে সে মানুষের জন্য ন্যাশনাল ইন্টারেস্ট, আমার মনে হয় না যে তার তার ধান্দা ছাড়া অন্য কিছু ইউনুস বোঝে। এই কাজটা যদি আমরা করতে পারি, সামাজিকভাবে যদি বিচ্ছিন্ন করে দেই, এদের সাথে আমরা সম্পর্ক করব না, এদের বাড়ির সামনে আমরা সিল লাগিয়ে দেবো, এরা হলো জুলাই যোদ্ধা, এই সিল লাগাই জি। দিতে হবে, যাতে ওই বাড়ির সাথে কেউ সম্পর্ক না করে। এরকম করে যদি আপনি একটা শাস্তি দিতে পারেন একটা জেনারেশনকে, বিশ্বাস করেন, দেন দেন কিন্তু সব। দেখেন, শুরু করে দিয়েছে মানুষ। পাকিস্তানে বাংলাদেশ প্রেমিক মানুষ নাই, কিন্তু পাকিস্তানে বাংলাদেশ জিন্দাবাদ দেওয়ার লোক নাই, আর বাংলাদেশে না। পাকিস্তান জিন্দাবাদ দেওয়ার মতো লোক 20% আছে। ক্যান ইমাজিন হুম, অফ ইট? হুম। একদমই সত্য ভাইয়া। পাকিস্তানে আমি জি, আমি একটু বলেন। উদাহরণ দেই। আমি আপনার দুঃখটা বুঝতে পারছি যে পাকিস্তানে বাংলাদেশের পক্ষে নাই, কিন্তু বাংলাদেশে প্রচুর পাকিস্তানের দালাল আছে। পাটোয়ারি জামাত বিরোধী কথা বলে আবার সে শিবির করেছে। এবার পদে 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 মিথ্যাচার, বাটপারি, ধর্ম ব্যবসা। এদের পতনটা কিভাবে, মানে আমরা তো রাজনৈতিকভাবে তাদের পতন দেখলাম, গণমানুষের বিচার এই যে সমন্বয়কদের সামনে আসলে খারাপই আছে। অনেকেই বলছেন তাদের মাইটের খাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই লুকিয়ে থাকা এই যে গুপ্ত অমুক তমুক, এগুলোকে বের করা, একেবারে এগুলোকে ফ্ল্যাশ আউট করা। এটাকে ফ্ল্যাশ আউট করে মানে আমরা যখন পাইপের মধ্যে যখন ময়লা আটকায়, তখন কিন্তু পানির প্রেশার দিয়ে কিন্তু ফ্ল্যাশ আউট করে। সো আমাদেরকেও হুম। বাংলাদেশের উপর দিয়ে দরকার একটা বন্যা বসায় দিতে হবে আন্দোলনের, যে আন্দোলনের বন্যার মধ্যে দিয়ে বা যে রিসার্চের বন্যার মধ্যে দিয়ে আমরা এদেরকে বের করতে পারবো এবং এদেরকে ফ্ল্যাশ আউট করবো। ফ্ল্যাশ আউট করে কি এদের দেশ থেকে ভাগাই দিতে পারবেন? না, পারবেন না, এটা কিছু করতে হবে, মানুষ তো পারবেন না। বাট আপনি তার জীবনযাপন ডিগ্রেড করে দেন, সব কিছু ডিগ্রেডেশন আনতে হবে, শাস্তি দিতে হবে। শাস্তি না হলে, আচ্ছা, বাংলাদেশে শাস্তি এই গোষ্ঠীর রাজাকার, আলবদর এবং স্বাধীনতা বিরোধীদের শাস্তি যদি নিশ্চিত না হয়, আগামী 54 বছর বাঙালি শান্তি থাকবে না। কারণ এরা বারবার কিন্তু এই কাজটা, ছোবলটা মারবে। ছোবল তো গোপনে মারতে পারে রে ভাই, যেটা 24-এ মারছে। আপনি যখনই তার সুযোগ দিবেন, বেঁচে থাকার সুযোগ দিবেন, সব সুযোগ সুবিধা দিয়ে থাকবেন, সে তো গোপনীয়তার মধ্য দিয়ে সে শক্তি অর্জন করবে, আপনাকে শাস্তি দেওয়ার জন্য বারবার আসবে। 24-এর পরে এবার তারা মিস করছে, তারা যেটা মনে করে, আপনি যে আসছে ওদের সাথে কথা বলে দেখেন, ওরা মনে করে তারা এবার চান্সটা মিস করছে, এখন সামনে নাকি তাদের চান্স আগামী 5 বছর পরে। তো সরকারের সুবুদ্ধির উদয় হোক, এই 5 বছর পরে তারা যেন চান্স না পায়।
কারো উপরে যেন চান্স না নিতে পারে, সেটার জন্য এখনই ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি মনে করি জনগণেরও এই দাবিটা সামনে নিয়ে আসা উচিত যে না, বহুত এনাফ ইজ এনাফ। তোমরা বহু রাজাগারি করছো, আমাদের সাথে বহুবার বেইমানি করছো, আমরা তোমাদের খালি প্রত্যেকবার মাফ করে দিই, 24-এরটা মাফ করা যাবে না। 71 আপনি পারবেন না, এখন এত 71-এর ওই কালপিটদেরকে সব খুঁজে বের করতে পারবেন না, বাট 24-এর কালপিটদেরকে আপনি খুঁজে বের করতে পারেন। ইটস অবশ্যই। পসিবল, অ্যান্ড পানিশ দেম, জাস্ট পানিশ দেম। এবং আমি মনে করি সোশ্যাল মিডিয়াতেও এই দাবিটা উঠা উচিত যে পানিশ দিস রাজাকার্স, পানিশ দিস এই যে কিনা কয় যে 24-এর জুলাই যোদ্ধাদের। তাইলে বাংলাদেশ একটা জায়গাতে যাবে, যে আর বাংলাদেশে আকামগুলা হবে না। তারপর আরও একটা হওয়া উচিত, বাংলাদেশ সেনাবাহিনীর যত কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ বিরোধী অবস্থান নেয়, বাংলাদেশের সংবিধান বিরোধী অবস্থান নেয়, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী অবস্থান নেয়, তাদেরও শাস্তি হওয়া উচিত, বিচার হওয়া উচিত।